হে ভগবান, কি ভেবেছিলাম আর কি হয়ে গেল। এই মুহূর্তে বঙ্গ বিজেপির জন্য তিনখানা বিপদ চোখের সামনে দেখতে পাচ্ছি। আর সেটা দেখার পর এটাই মনে হচ্ছে যে বঙ্গ বিজেপির যারা নীতি নির্ধারক তারা এই সামান্য জিনিসগুলো দেখতে পাচ্ছেন না। দলটার যে কি ক্ষতি হচ্ছে, ক্ষমতায় আসার পরই বিসর্জনের বাজনা বেজে যাচ্ছে, এটা তারা বুঝতে পারছেন না। আর উল্টো দিকে এটাও মনে হচ্ছে তাহলে তারা এমন পলিটিক্স করছেন যে আমাদের মতো ছাপোষা মানুষ তাদের সেই উচ্চমানের রাজনীতিটাই ধরতে পারছি না। কিন্তু মুশকিল কি বলুন তো, এই যে তারা উচ্চমানের রাজনীতি করছেন যেটা আমাদের মতো ছাপোষা মানুষ বুঝতে পারছেন না, এরাই কিন্তু এই রাজ্যে এই বিজেপির ডাবল ইঞ্জিন সরকার করতে বা অন্য মানুষকে ভোট দিতে অনুপ্রাণিত করে। সুতরাং তাদের মধ্যেই যদি এই ধোঁয়াশাটা তৈরি হয়, তাহলে আখেরে কি বিজেপির কোনো লাভের লাভ হবে? এবং সবথেকে বড় কথা, সামনেই কিন্তু পুরভোট আসছে, পঞ্চায়েত ভোট আসছে। সেখানেই কি এই বিজেপিকে এই বাংলার মানুষ কড়া সবক শিখিয়ে দেবে? নমস্কার, জয় শ্রীরাম, হর হর মহাদেব। আমি আপনাদের প্রিয় বন্ধু শুদ্ধশীল ঘোষ। বন্ধুরা, গতকাল থেকে কয়েকটা বিষয় মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে এবং সত্যি কথা বলছি, মাথাটা পুরো খারাপ হয়ে যাচ্ছে। কোনো অঙ্ক মেলাতে পারছি না। আপনারা জানেন যে গতকাল দিল্লিতে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী, এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, এবং সেখানে গিয়ে আপাতত ভালো তৃণমূল যারা, অর্থাৎ এই মমতা তৃণমূল ছেড়ে যারা এনসিপিআই সাংসদ হয়েছেন তাদের সঙ্গে বৈঠক করেছেন। এখন সেই বৈঠক সম্পর্কে বিভিন্ন রিপোর্ট মিডিয়াতে আসছে। এর সত্য মিথ্যা সেই মিডিয়াগুলোই বলতে পারবে, তারা যখন দায়িত্ব নিয়ে ছাপছে। এবং বিশ্বাস করুন, এই খবরগুলো প্রত্যেকটা যদি ভুল হয় তাহলে আমার থেকে খুশি কেউ হবে না। এবং আমি চাইবো মাননীয় শুভেন্দু অধিকারী বা মাননীয় শ্রমিক ভট্টাচার্য বা যারা বিজেপির শীর্ষ নেতা রয়েছেন, তারা একদম প্রকাশ্যে বিবৃতি দিয়ে বলে দিন এই সমস্ত খবর ভুল। বিশ্বাস করুন, পশ্চিমবঙ্গের সমস্ত যারা বিজেপির কর্মী, সমর্থক, সাপোর্টার, ভোটার যারা রয়েছেন তারা খুব খুশি হবেন। আর সেটা যদি না হয় তাহলে যে বিপদের কথাটা বলছি তারা কিন্তু সহমত হবে। যেমন এই যে এখানে একটু বেশ কায়দা করে রিপোর্টটা করা হয়েছে, অবভিয়াসলি যেভাবে হয়েছে ঘটনাটা তারা লিখেছে, সেখানে এই ভালো তৃণমূলের অন্যতম যে অভিষেক ব্যানার্জির চপ্পলটা দুবেলা এই রকম করে জিভ বার করে লাল লাল করে চাটতো, সেই পার্থ ভৌমিক মুখ খুলেছে। মুখ খুলে বলেছে ওই অমিতাভের দিওয়ার সিনেমা নিয়ে সে একটু রসিয়ে রসিয়ে, নাটকের লোক তো, নাটক করে ব্যাপারটাকে বলেছে। তা এমনভাবে বলেছে বিজেপির যারা কেন্দ্রীয় নেতা ছিল বুঝতেই পারেনি। তখন ভেঙে বোঝানো হয়েছে যে আলটিমেটলি এদের ডিম্যান্ড হচ্ছে সম্মান চাই, কেননা তারা এখন এনডিএ শরিক হয়ে গেছে এবং এনডিএ শরিক হয়ে যাওয়ার জন্য অন্যান্য রাজ্যে এনডিএ শরিকদের যেরকম সম্মান দিয়ে মাথায় বসানো হয়, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তার উল্টোটা হচ্ছে। যারা স্থানীয় স্তরের বিজেপির নেতা রয়েছেন, বিধায়ক রয়েছেন, তারা এদেরকে নিয়ে ছিচিৎকার করছেন। এই অবস্থায় এরা কি করে এনডিএকে সাপোর্ট করে, এরা কি করে বিজেপিকে সাপোর্ট করে? এবার প্রশ্ন উঠেছে, তাহলে আপনাদের সেই সম্মানটা কিভাবে বজায় রাখা যাবে, কিভাবে কি হবে? তো এদের যেটা বক্তব্য ছিল সেটা হচ্ছে আগামী 18 বা 19 তারিখ এই সমস্ত যে সাংসদ রয়েছে যারা ভালো তৃণমূল, যারা এনসিপিআই, তাদেরকে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নবান্নে ডাকবেন এবং সেই নবান্নে ডাকার পর সেখান থেকে তাদের সঙ্গে তাদের এলাকার ডেভেলপমেন্ট ইত্যাদি ইত্যাদি নিয়ে বৈঠক টৈঠক করা হবে, করে একটা বার্তা দেওয়া হবে সর্বস্তরে যে এরা তো এনডিএ শরিক, এরা আমাদের সঙ্গেই আছে, সুতরাং সবাইকে মিলেমিশে চলতে হবে। এবং তারপর এখানেই ব্যাপারটা শেষ হয়ে যাবে না। এই পার্থভৌমিকই নাকি তারপর প্রপোজাল দিয়েছেন যে এরপর যে প্রোগ্রামটা হবে সেটা হচ্ছে বারাসতে। সেখানে কাকলি ঘোষ দস্তিদার তার সাংসদীয় অফিস উদ্বোধন করবেন এবং সেখানে ঋতব্রত তৃণমূলের যে কজন বিধায়ক আছে তাদের নিয়ে তো কোনো সমস্যা নেই, তারা তো এমনি সেখানে চলে যাবে। যারা বিজেপির বিধায়ক রয়েছেন তাদেরকেও সেখানে পৌঁছতে হবে এবং সেখান থেকে মিলে মিশে একটা বার্তা দিতে হবে যে এরা সকলেই এনডিএতে রয়েছে, এরা আমাদেরই লোক, এদেরকে সম্মান দিয়ে চলতে হবে। মানে ডিম থেরাপি ফেরাপি ওসব ভুলে যান, এদেরকে এখন নেতা নেত্রী বলে মেনে নিতে হবে। এবং তারপরে পার্থভৌমিকের এলাকা ব্যারাকপুর, সেখানেও সেই একই জিনিস হবে এবং এই সমস্ত বিজেপি বিধায়কদের গিয়ে সেটাকে মানতে হবে। এটা গেল স্টেপ 1। এবার স্টেপ 2, এরপর যেটা হবে, এদেরকে আপাতত যেটা বলে দেওয়া হয়েছে সেটা হচ্ছে যে তোমরা এনসিপিআইতেই থাকো, কেননা এই মুহূর্তে তাদেরকে বিজেপিতে নেওয়া যাবে না। ওখানে গিয়ে অভিষেক ব্যানার্জি, কল্যাণ ব্যানার্জি স্পিকারের কাছে যেগুলো সব বলে এসছে, সেখানে এরা ওই অ্যান্টি ডিফেকশন লটাকে অ্যাভয়েড করতে পারবে না, এটা মুশকিল হতে পারে। এবার
যেটা হচ্ছে যে ঋতব্রতরা তো প্রতীক আর ফান্ডের জন্য বলেছে, তারাই আসল তৃণমূল, এটা ডিম্যান্ড করেছে। কিছুদিনের মধ্যে আশা করা যাচ্ছে ঋতব্রতরা সেটা পেয়ে যাবে। যখনই পেয়ে যাবে এরা আবার তখন ওই ঋতব্রত তৃণমূলে জয়েন করে যাবে, আর তারপর সেইখান থেকে এদের সরাসরি বিজেপিতে এন্ট্রি হয়ে যাবে। যারা বলছিলেন দেশের স্বার্থে, বৃহত্তম স্বার্থে এইসব ছোটোখাটো জিনিসকে মেনে নিতে হবে, তাদেরকে এবার মেনে নিতে হবে এই রচনা ব্যানার্জি, এই জুন মালিয়া, এই সায়নী ঘোষ, এই যে নিখাত যেগুলো চটিচাটা ছিল, হিন্দুত্বকে চরম অপমান করেছে, যারা রীতিমতো দায়িত্ব নিয়ে বিজেপি কর্মী বা বিরোধী মনোভাবাপন্ন যারা ছিল তাদের উপর অত্যাচার করিয়েছে, তাদেরকে কিন্তু এবার নেতা নেত্রী করে মেনে নিতে হবে। এরা সরাসরি নাকি বিজেপিতে চলে আসবে। আবারও বলছি, এগুলো বিভিন্ন সংবাদপত্রে যে রিপোর্ট রয়েছে তার ভিত্তিতে আমি বলছি, এবং আমি চাই যে এগুলো প্রত্যেকটা ভুল হোক, প্রত্যেকটা ফেক নিউজ হিসেবে সামনে আসুক, এবং সেটা বিজেপির রাজ্য সভাপতি হন, মাননীয় মুখ্যমন্ত্রী হন, বা বিজেপির যে কোনো সিনিয়র পদাধিকারী যিনি দায়িত্ব নিয়ে বলবেন এগুলো সব ভুল, এবং এই সমস্ত সংবাদ মাধ্যমের কাছ থেকে এর জন্য ক্ষমা প্রার্থনা দাবি করা হবে। সেই জায়গাটা হলে আমার থেকে খুশি কেউ হবে না। যাই হোক, এটা গেল স্টেপ 2 এবং স্টেপ 3। তাহলে এরা বিজেপিতে আসার পর কি হবে? এদের টিকিট ফিকিট কি দেওয়ার কোনো ব্যাপার আছে, নাকি 29 এদেরকে টিকিট দেওয়া হবে না? না, সেখানে সুদীপ ব্যানার্জি পরিষ্কারভাবে বলে দিয়েছে যে যা আলোচনা হয়েছে তাতে ওই ডিলিমিটেশন বিলটা পাশ করিয়ে নেওয়া হবে। তার ফলে পশ্চিমবঙ্গের যে সাংসদ সংখ্যা রয়েছে সেটা 42 থেকে বেড়ে 63টা হয়ে যাবে, মানে 21 জন নতুন সাংসদ পশ্চিমবঙ্গ থেকে যেতে পারবে। তাহলে এতগুলো যখন বেড়ে যাচ্ছে, এই 20 জনকে সেখানে অ্যাডজাস্ট করা কোনো ব্যাপার নয়। এবার ভাবুন একবার, আমার এলাকায় যাদবপুর লোকসভা, সেখানে বিজেপি প্রার্থী হচ্ছেন সায়নী ঘোষ। কোন সায়নী ঘোষ? যিনি শিবলিঙ্গে কন্ডম পরিয়ে উদযাপন করেন। সেই সায়নী ঘোষ আসবে এবং আমাদের মানুষকে বোঝাতে হবে যে এই সায়নী ঘোষ দেশের স্বার্থে, বৃহত্তর স্বার্থে বিজেপি জয়েন করেছেন, তিনি বিজেপি প্রার্থী হয়েছেন, তাকে ভোট দিয়ে জেতান। ভাবুন একবার, চরম হিন্দু বিরোধী এই সায়নী ঘোষকে নেত্রী হিসেবে মেনে নিতে হবে। এটা যদি হয়, আমি আগেই আমার ঘোষিত স্টান্স জানিয়ে রেখেছি। যারা সেদিনকে আমাকে গালাগাল দিয়েছিলেন, আমি প্রশ্ন তুলেছিলাম যে বিজেপির কি তাহলে তৃণমূলীকরণ হয়ে যাচ্ছে, তারা সেদিনকে আমাকে বলেছিলেন যে আপনি রাজনীতি কিচ্ছু বোঝেন না। হ্যাঁ, এখনও আমি রাজনীতি কিচ্ছু বুঝি না। যাই হয়ে যাক, এই সায়নী ঘোষ, কাকলি ঘোষ দস্তিদার, সুদীপ ব্যানার্জি, এদেরকে মেনে নেওয়ার মতো ক্ষমতা আমার নেই, অতখানি রাজনৈতিক বোধ আমার নেই। এবং আমার আগের ঘোষিত স্টান্স যা ছিল, আজকেও সেই একই ঘোষিত স্টান্স আছে। সায়নী ঘোষ বা এই ধরনের কোনো মার্কা মারা তোলামুলি মাল যারা চরম হিন্দু বিরোধী, তারা যদি যাদবপুরে বিজেপি বা বিজেপি সমর্থিত প্রার্থী হয়, আমি তার বিরুদ্ধে নির্দল প্রার্থী হিসেবে দাঁড়াবো। আমি দাঁড়াবো, দেখব মানুষ হিন্দু এদের সঙ্গে আছে নাকি আমাদের সঙ্গে আছে। এই নচ্ছারগিরি মেনে নেব না। কত বড় বৃহত্তর স্বার্থ বুঝি না, রাজনীতি সত্যিই বুঝি না, কিন্তু এদেরকে মেনে নেওয়ার মতো রাজনীতি বুঝতেও আমি চাই না। এইবার এটা তো আমার কথা গেল। এই বিষয়টা নিয়ে যে বিজেপির অভ্যন্তরেও চর্চা চলছে এবং সেখানে অল ইজ নট ওয়েল, সেটাও তো প্রমাণিত হয়ে যাচ্ছে। মাননীয় তথাগত রায় অত্যন্ত সিনিয়র লিডার বিজেপির, এবং তিনি মানে বিজেপির দুর্দিনে বিজেপিটা করেছেন। তার থেকেও বড় কথা, বিভিন্ন রাজ্যের রাজ্যপাল তিনি ছিলেন, অত্যন্ত পণ্ডিত ব্যক্তি, বিভিন্ন বই লিখেছেন। তিনি কি বলছেন? তিনি বলছেন যে এই যে সায়নী ঘোষ কদর্য কাজটি করেছিল, তার বিরুদ্ধে তিনি তো রবীন্দ্র সরোবর থানায় এফআইআর করেছিলেন, সেই কেসটার কি হলো? এবার তোলামূল আমলে তিনি করেছিলেন, তোলামূলের পুলিশ মমতা ব্যানার্জি কিছু করতে দেবে না, ওই সায়নী ঘোষকেই, ওই হিন্দু বিরোধী সায়নী ঘোষকেই যাদবপুরে টিকিট দিয়ে ভোট লুট করে জিতিয়ে লোকসভায় পাঠাবে, ঠিক আছে। কিন্তু এখন তো বিজেপির সরকার হয়ে গেছে, এখন তো মাননীয় পুলিশ মন্ত্রীর নাম শুভেন্দু অধিকারী। সেখানে এই সায়নী ঘোষ যারা হিন্দুদের ভাবাবেগে এতখানি আঘাত দিল, যেখানে তথাগত রায়ের মতো সিনিয়র বিজেপির লিডার এর বিরুদ্ধে এফআইআর করলো, সেই কেস নিয়ে কোনো নাড়াচাড়া হচ্ছে না, বরং এই সায়নী ঘোষদের অ্যাসুরেন্স দেওয়া হচ্ছে যে কোনো চিন্তা নেই, ঠিক তোমাদেরকে সম্মান দেওয়া হবে, তোমার সংসদীয় অফিস হবে, সেখানে ওখানকার বিধায়করা যাবে, এবং তারপর তোমাদের যখন ঋতব্রতের প্রতীক হয়ে যাবে তোমরা সেখানে জয়েন করবে, তারপর বিজেপিতে আসবে এবং 2029-এর টিকিট পাবে। মেনে নিতে পারবেন তো? মেনে নিতে পারছেন তো? এবং এই প্রসঙ্গে আরেকজনের কথা না বললেই নয়, তিনি হচ্ছেন তাপস রায়, বর্তমানে রাজ্যের শিল্পমন্ত্রী, শুভেন্দু অধিকারীর মাননীয় মুখ্যমন্ত্রীর মন্ত্রিসভার অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য। তিনি যদি এই সিদ্ধান্ত সত্যিই দিল্লিতে নেওয়া হয়ে থাকে যে এলাকায় এলাকায় সাংসদরা যাবেন এবং সেখানে বিজেপি বিধায়করা যাবেন, গিয়ে বলবেন হ্যাঁ আমার নেতা তোমার নেতা এরাই জিন্দাবাদ জিন্দাবাদ, কর্মী তোমরা সবাই বলো, ডিম থেরাপি নয়, এবারে এদের থেকে সম্মান দিতে হবে, ফুল দিতে হবে, মালা দিতে হবে,
তো সেই প্রসঙ্গে তাপস রায়কে যখন সংবাদ মাধ্যম জিজ্ঞেস করছে, তাপস রায়ের রিয়াকশানটা দেখুন, ওয়াক থু নির্লজ্জ বেহায়া। তাহলে আপনার দলের মন্ত্রীরা, আপনার দলের সিনিয়র লিডাররা এরা এই জিনিসটা মেনে নিচ্ছে না। আমরা না হয় রাজনীতি কিছুই বুঝি না, কিন্তু এরাও কি রাজনীতি বোঝেন না? আর রাজনীতি যারা বোঝে না তারাই কিন্তু আপনাদের ভোটার। কেউ কিচ্ছু বুঝছে না। এই যে জায়গাটা হচ্ছে, এই ভালো তৃণমূলীদের খোঁজ চলছে এবং তাদেরকে নিয়ে দেখুন, রাজনীতিতে অনেক রকম কিছু হয়, রাজনীতি সোজা পথে হয় না, সকলেই বোঝে। এই এই যে এদের সঙ্গে যোগাযোগ হলো, এরা ঘুরপথে এসে এখানে করলো, এদের পিছনে তো প্রচুর কাদা, প্রচুর কাদা। এদেরকে অন্যভাবেও ম্যানেজ করা যেত, যে ভাই সাপোর্ট কর, যদি সাপোর্ট না করিস যা করার আছে আমরা করে নেব, সেইভাবেও তো ম্যানেজ করা যেত। সেটা না করে এদেরকে প্রকাশ্যে এনে দন্ত বিকশিত ছবি এদের প্রকাশিত হচ্ছে এবং আগামী দিনে স্থানীয় স্তরে যারা বিধায়ক টিধায়ক রয়েছেন তাদেরকে নিয়ে এই জিনিসটাকে করতে হবে। সেই বিধায়করা মেনে নিতে পারবেন তো? আপনাদের কর্মী সমর্থকরা মেনে নিতে পারবে তো? আর যদি এটা মেনে নিতে না পারে, তার ইম্প্যাক্টটা কিন্তু সরাসরি ভোট ব্যাকসে হবে। এবার এই জায়গাটা আর একটা খুব ইম্পর্টেন্ট খবর আসছে, এত ভালো তৃণমূল খোঁজার পরও কিন্তু লোকসভাতে 2/3 মেজরিটিটা মেলানো যায়নি। এখনও অবধি যে জায়গাটায় রয়েছে অনেক প্রবলেম রয়েছে, ফলে ক্রস ভেটিংয়ের জন্য ওয়েট করতে হচ্ছে। ফলে রাজনীতির অঙ্ক যা দাঁড়াচ্ছে, এদেরকে তো ইমিডিয়েটলি আপনারা ছাড়তে পারছেন না, এদেরকে রাখতেই হবে। এবার যেটা সবাই বলছে যে বৃহত্তর পলিটিক্স, সেটা নিয়েও আমি অনেকের সঙ্গে আলোচনা করলাম এবং এটা ভাববেন না যে আমি এই প্রতিবেদনটা করছি মানে এটা আমার একার মত। আমরা যারা 2026-এর লড়াইয়ে সহযোদ্ধা ছিলাম, যে যার নিজের চ্যানেলে কাজ করি, কিন্তু আমাদের মধ্যে খুব ভালো একটা ভাই বন্ধু বোন এরকমের আমাদের সম্পর্ক আছে, সকলের সঙ্গে সকলের আমাদের যোগাযোগ আছে। প্রত্যেকের সঙ্গে আমি এই বিষয়টা নিয়ে কথা বলেছি, যতজন আমাদের সঙ্গে সহযোদ্ধা ছিল প্রত্যেকে এই বিষয়টা নিয়ে সহমত। এবং এখানে একটা জিনিস স্পষ্ট, কেউ না কেউ তো মুরগি হতে চলেছে। কীরকম মুরগি হওয়ার ব্যাপার রয়েছে দেখুন, এখানে একটা জিনিস হতে পারে যে এদের যেহেতু এখনও 2/3 মেজরিটির অঙ্কটা মেলেনি, ফলে সুদীপ ব্যানার্জি, কাকলি ঘোষ দস্তিদারদের বাবা বাছা যা চাই করে টোরে নিয়ে এই ডিলিমিটেশন বিলটাকে পাশ করিয়ে নিতে হবে, ওয়ান নেশন ওয়ান ইলেকশনটাকে পাশ করিয়ে নিতে হবে। সেটা পাশ হয়ে গেলে তারপর এরা রইল কি গেল, কিছু এসে যায় না। তাহলে যদি সেই সময় তাদেরকে ছুঁড়ে ফেলে দেয়, সিরিয়াসলি বিজেপির কর্মী সমর্থকরা সব থেকে বেশি খুশি হবে যে খুব ভালো মুরগি করেছে এদেরকে, কিন্তু আলটিমেটলি এরা মুরগি হবে। আর না হলে 2 নম্বর জায়গাটা হতে পারে যে না বাবা, এরা তো সব বিশাল নেতা নেত্রী, এখনও 3 বছর সময় আছে, মানুষের স্মৃতিশক্তি খুবই দুর্বল, 2-3 মাস বাদের ঘটনা তারা ভুলে যায়। তো 3 বছর বাদে ভোট, এই কে মনে রাখবে এরা ভালো তৃণমূল খারাপ তৃণমূল, এতদিন বিজেপিতে থাকবে, অনেক কাজ টাজ করে দেবো, চাকরি বাকরি সব করে দেবো, মানুষ সব ভুলে গিয়ে এদের 3 বছর বাদে এদেরকেই ভোট দেবে। তাহলে আলটিমেটলি কিন্তু ভোটারদের মুরগি করা হবে। যে কেউ একজনকেও মুরগি হতে চলেছে, এবার সেটা ভবিষ্যৎ বলবে। কিন্তু এই জায়গা যেটা চলছে সেটা কি বিজেপির জন্য আলটিমেটলি ভালো হচ্ছে? এবার আমি 3টে বিপদের কথা বলেছিলাম, একটা বিপদ ব্যাখ্যা করতে এই সময়টা চলে গেল, পরের দুটো একটু সংক্ষেপে ছাড়ব। 2 নম্বর বিপদটা হচ্ছে এই লোকটা বিজেপির রাজ্যসভার সাংসদ নগেন্দ্র রায়, নগা টগা বলে লোকে ডাকছে আজকাল। এই লোকটা যে ছ্যাঁচড়ামি শুরু করেছে, সেই ছ্যাঁচড়ামিটার পরে এই লোকটাকে এখনও রাজ্যসভার সাংসদ করে বিজেপি কেন রেখেছে? কেন এর কোমরে দড়ি পরিয়ে একে অ্যারেস্ট করে জেলে পোড়া হচ্ছে না? এই লোকটা যেভাবে পার্টির ক্ষতি করে দিচ্ছে, যেভাবে ভাবমূর্তিটাকে মেলাইন করছে, একে কেন এরকম জামাই আদর করা হচ্ছে? এই অনন্ত মহারাজ নাম নিয়ে থাকা লোকটা নগেন্দ্রনাথ রায়, তাকে বিজেপি যখন নিজেদের ক্ষমতায় প্রথম রাজ্যসভায় সাংসদ পাঠাতে পারলো, এই লোকটাকে পাঠিয়েছিল। সকলেই বলেছিল হ্যাঁ ঠিক আছে, উত্তরবঙ্গ থেকে পাঠানো হচ্ছে, উত্তরবঙ্গ তো দুহাত ভরে দেয় এবং রাজবংশী ভোটের অঙ্ক রয়েছে, সুতরাং খুব ভালো রয়েছে। কিন্তু এরপর আমরা কি দেখলাম? মমতার সঙ্গে এর মেলামেশা, এর ওঠা বসা এবং ভোটের আগে কে বঙ্গবিভূষণ দেওয়া, যেভাবে উল্টোপাল্টা কথা কমেন্ট করছিল, বিজেপির বড় ক্ষতি হয়ে যেতে পারত। কিন্তু মানুষ এবারে হিন্দুত্বের জন্য ভোট দিয়েছে, বাঁচার জন্য ভোট দিয়েছে, এরা কোনো ফ্যাক্টর হয়নি। কিন্তু তারপর ভোটে জেতার পর থেকে এই লোকটা কি শুরু করেছে? প্রথমে নেতাজিকে নিয়ে যা খুশি তাই, মূর্খ বর্বর লোক একটা, এটা যা খুশি তাই বলে যাচ্ছে, বাঁদরামি করছে। অথচ বিজেপি নেতা যারা রয়েছে, যারা নীতি নির্ধারণ করছেন, সবার মুখে কুল। এর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া তো অনেক দূরের কথা। এই ঘটনার যারা প্রতিবাদ করছে, এই লোকটার যারা আরও অশিক্ষিত মূর্খ সঙ্গী সাথী রয়েছে, তারা ওপেন থ্রেড দিচ্ছে সোশ্যাল মিডিয়ায় যে তোদেরকে বলি করে দেবো। অনন্ত মহারাজের বিরুদ্ধে বলছিস, নগেন্দ্রনাথ রায়ের বিরুদ্ধে বলছিস,
ভাবুন, মানুষকে খুন করার ওপেন থ্রেট দেওয়া হচ্ছে সোশ্যাল মিডিয়ায়, অথচ এই রাজ্য সরকার চুপ করে বসে আছে, এই বিজেপি চুপ করে বসে আছে। এইখানেও ওইখানেও মাদ্রামিটা গেল না। এরপর লোকটা আরও দুঃসাহস পেয়ে গেল, এবার শিবাজিকে নিয়ে উল্টোপাল্টা বলতে শুরু করে দিয়েছে। কোনো জ্ঞান নেই, ক্লাস 8 অবধি পাস করেছে কিনা সন্দেহ আছে। সেই লোকটা পর একদিকে বাঙালি অস্মিতা, একদিকে হিন্দুত্ব অস্মিতা, সব কিছুতে আঘাত করে যাচ্ছে। এর আলটিমেট লক্ষ্যটা কি? এইভাবে মানুষ খেপিয়ে দিয়ে, হিন্দুদের মধ্যে বিভাজন করে দিয়ে, উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ বিভাজন করে দিয়ে, রাজবংশী সাধারণ মানুষের বিভাজন করে দিয়ে, উত্তরবঙ্গ বা কুচবিহারটাকে একটা আলাদা স্টেট করে নেওয়া, আর সেইখানকার মহারাজ হয়ে, সেইখানকার মুখ্যমন্ত্রী হয়ে বসে থাকা। আর বিজেপি সেটাকে এন্ডোর্স করে যাচ্ছে। আমি কোনো পক্ষ থেকে শুনলাম যে এই নিয়ে বেশি কথা বলার দরকার নেই, এই নিয়ে বেশি কথা বললে লোকটাকে গুরুত্ব দেওয়া হবে। একটা লোক দিনের পর দিন বাঁদরামি করে যাবে, অসভ্যতা করে যাবে, শয়তানি করে যাবে, নেতাজিকে নিয়ে উল্টোপাল্টা কথা বলবে, শিবাজি মহারাজকে নিয়ে উল্টোপাল্টা কথা বলবে, আর সেটা নিয়ে কোনো কথা বলা হবে না। বিজেপির না হয় রাজ্যসভার সাংসদ দরকার, তা বলে সমস্ত বাঙালি, সমস্ত হিন্দু তারা সব কিছু মাথা মুড়িয়ে বিজেপির কাছে মাথা গুঁজে রেখে দিয়েছে? এদেরকে ছেড়ে রেখে দেওয়া হবে? এরা বিজেপির ধ্বজাধারী, এরা বিজেপির আইনসভার সদস্য, এরা কথা বলবে আর আমাদের চুপ করে বসে মেনে নিতে হবে? পুলিশ প্রশাসন কোনো ব্যবস্থা নেবে না, পার্টি কোনো ব্যবস্থা নেবে না, একে সেন্সার করবে না? ছ্যাবলামি চলছে। এই ছ্যাবলামি যদি বন্ধ না হয়, মানুষ কিন্তু ভোট বাক্সে জবাবটা দেবে। শিক্ষিত মানুষ যারা, হিন্দুত্বের জন্য যারা বিজেপিকে ভোট দিয়েছে, তারা শুধু এই লোকটার জন্য বিজেপির অ্যান্টি হয়ে যাচ্ছে। গ্রাউন্ড লেভেলে নামুন, খবরটা রাখুন। কত বড় সর্বনাশ যে এই লোকটা বিজেপি পার্টিটা করে দিচ্ছে, চিন্তার বাইরে। আর জেনে শুনে যদি আপনারা বলে থাকেন যে হ্যাঁ যা করছে ভালো করছে, বেশ করছে, তাহলে এর ফল ভোগ করার জন্য তৈরি থাকুন। আর 3 নম্বর আর একটা জায়গা, যদিও এদের থেকে একটু কম ইম্প্যাক্টেড, কিন্তু এই জায়গাটাতেও নজর দেওয়ার দরকার আছে। শ্রমিকবাবুরা তো বলে দিয়েছেন যে ভালো তৃণমূল শুধু ওই কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে রাজ্যসভায় পাঠানো হবে, লোকসভায় খোঁজা হবে, আপাতত স্থানীয় স্তরে কোনো ভালো তৃণমূলের এন্ট্রি হবে না। কিন্তু হলে কি হবে? যারা তোলাবাজি করে খেত, তোলাবাজিটা বন্ধ হয়ে গেলে তাদের দোকান তো বন্ধ হয়ে যাবে, তাদের সংসার চলবে কি করে? তাই ঘুর পথে বিজেপিতে এন্ট্রি নেওয়ার চেষ্টা চলছে। কিভাবে? বিজেপি মনোভাবাপন্ন যারা, তাদের প্রচুর হিন্দুত্ববাদী সংগঠন আছে, সেই হিন্দুত্ববাদী সংগঠনগুলোতে কিন্তু তোলামূলের ওই মালগুলো এবার হুড়মুড় করে ঢুকে যাচ্ছে। এবার সেখানে ওই গেরুয়া তিলক কেটে মাথায় ফেট্টি বেঁধে দুটো তৃণমূলকে ডিম ছুঁড়ে এরা বিশাল বড় হুব্বা নেতা হয়ে যাবে। আর তারপর যেহেতু ওইসব হিন্দুত্ববাদী সংগঠন থেকে আসছে, তাই এদেরকে জামাই আদর করে এবার বিজেপিতে পোস্ট দেওয়া হবে। আর তারপর এরা বিজেপিতে বসে বিজেপি কিভাবে রাজ্যটাতে চলবে সেইটা ঠিক করবে। সেটা যদি হয়, আগামী দিনে এই বিজেপির তৃণমূলীকরণ কেউ ঠেকাতে পারবে না। একদম উপর মহলে শুরু হয়েছে, নিচুতলা অবধি চলবে। আর যদি তৃণমূলীকরণ সত্যিই হয়ে যায়, এই তৃণমূল চোর, ছ্যাঁচোর, বদমাইশ, জোচ্চোর আপনারাই বলেছেন, তাই তৃণমূলকে লাথ মেরে বাংলার মানুষ ভাগিয়েছে। আর সেটাই এখন গেরুয়া জার্সি পরে যদি চলে, বাংলার মানুষ কি করবে? জামাই আদর করবে? সামনেই কিন্তু পুরসভা ভোট আছে, পঞ্চায়েত ভোট আছে। আবারও বলছি, এগুলো যদি ভুল খবর হয়, আমার থেকে খুশি কেউ হবে না। কিন্তু সেটা যদি না হয়, মানুষ যেভাবে খেপছে, মানুষ যেভাবে রাখছে, তার প্রতিফলনটা কিন্তু ভোট বাক্সে হবে। এবং সেটা যদি বৃহত্তর কোনো পলিটিক্স হয়, যদি আমাদের বোঝার বাইরে হয়, দয়া করে বোঝান। যদি না বোঝান, যে সাধারণ মানুষরা বুঝছে না, যে ভোটাররাই আপনাদের দুহাত ভরে ভোট দিয়েছে, তারা কিন্তু মুখ ফেরাতে শুরু করে দিয়েছে। কি বলবেন এই নিয়ে? যদি কিছু বলার থেকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম। ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।